মার্কিং এর ক্ষেত্রে তোমাদের এই জন্য এটা ফলো করতে হবে, কারণ হচ্ছে নেগেটিভ মার্কিং, এবং ক্লাসটা সবাই শেষ অবধি দেখবে। কারণ নেগেটিভ মার্কিং এর উপরে এই বছর আমি ফ্র্যাঙ্কলি তোমাদের কয়েকটা জিনিস শেয়ার করছি। আমার যতদূর মনে হচ্ছে নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস, ফার্স্টে নাম্বার অফ সিটস দেখো। গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে আমরা যদি টোটাল সিট দেখি তাহলে কত দেখতে পাবো? গভর্নমেন্টে প্রায় 800 থেকে 900, এবং গভর্নমেন্ট প্রাইভেট মিলিয়ে আগের বছর ধরো তোমার ফর এক্সাম্পল ওই 2400 মতো ছিল, এটা এবার ম্যাক্সিমাম বেড়ে গিয়ে 2700, মানে হচ্ছে গিয়ে তোমার 2700 মতো অ্যাপ্রক্স এরকম একটা সিট ক্যাপাসিটি এই বছর থাকতে পারে। এবার ইউনিভার্সিটি তুমি একটা জিনিস ভালো করে নোটিস করবে যে বারবার করে হচ্ছে গিয়ে ওপেনিং মানে রিওপেন করছিল অ্যাপ্লিকেশন ফর্মটা। তাহলে সেই ক্ষেত্রে এই বছর ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস আমার যতদূর মনে হচ্ছে 4000 থেকে 5000 ম্যাক্সিমাম হতে পারে, এর বাইরে হওয়ার পসিবিলিটি খুব কম। তার মানে এইটা তুমি ভেবে চলতেই পারো যে এই বছর যারা যারা পরীক্ষা দেবে তাদের দুটো সুযোগ আছে। একটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট কলেজে সিট ইনক্রিজ করেছে, তার মানে গভর্নমেন্ট কলেজ পাওয়ার পসিবিলিটি থাকবে। এর মানে এই নয় যে সবাই গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, একদমই নয়। নাম্বার ওয়ান। নাম্বার টু তে হচ্ছে গিয়ে কারা পাবে? মোটামুটি একটু ভালো করে যদি এক্সাম দিতে পারে, কাট অফের দিকে আমি যাব না, কাট অফ প্রত্যেকের টার্গেট রাখতে হবে, আমাকে 100-এ 100 স্কোর করতে হবে। এবার 100-এ 100 স্কোর করতে হবে, আমি 100টা কোশ্চেন করে দিয়ে আসলাম এরকম না, তাহলে নেগেটিভ মার্কিং লেগে যাবে। সেগুলো আমি বলে দিচ্ছি এক এক করে। নাম্বার ওয়ান। 2 নম্বরে তোমাদের জন্য এই বছরটা কেন গোল্ডেন একটা চান্স, এই বছর তুমি ফার্স্ট থেকে কিন্তু হচ্ছে গিয়ে অনার্স পেয়ে যাবে। তাহলে অনার্স পেয়ে যাওয়ার একটা পসিবিলিটি, যেটা তোমার হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে অনেক বেশি তোমার জায়গা দেবে। এইটা একটা 2 নম্বর। 3 নম্বর যে পোর্শনটা, সেটা হচ্ছে এবছর প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু গভর্নমেন্ট না হলেও প্রাইভেট কলেজ পেয়ে যাবে, এটা গ্যারান্টি। এই একটা বিষয় গেল। এবার নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা কেন আমি এত সিরিয়াসলি নিতে বলছি প্রত্যেককে। দেখো, নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা এই জন্য সিরিয়াসলি নিতে হবে, কারণ একটা জিনিস দেখো, ফর এক্সাম্পল 100টা কোশ্চেন থাকবে। এবার তোমাদের দুটো শিফটে হচ্ছে গিয়ে এক্সাম হচ্ছে, ফার্স্ট শিফট সেকেন্ড শিফট। ফার্স্ট শিফট 12টা থেকে পড়ছে, 10:30 আমি দেখলাম হচ্ছে 10:30 হচ্ছে গিয়ে তাদের রিপোর্টিং টাইম। আরেকটা হচ্ছে গিয়ে তোমার মোস্ট প্রবাবলি কটা থেকে, 4টে থেকে নাকি সেভেন শিফট, আমার যতদূর দেখেছি সেকেন্ড শিফট 4টে থেকে, আড়াইটা হচ্ছে গিয়ে তাদের মনে হয় রিপোর্টিং টাইম, এরকম একটা ছিল। আমি যদি কোথাও ভুল বলি আমাকে জাস্ট বলে দেবে। এইটা একটা ব্যাপার গেল। এবার ধরো ফর এক্সাম্পল 100 মার্কসের মধ্যে তোমার কি হলো, তোমরা যারা, আমি ধরো যেই যে মক টেস্ট গুলো নিয়েছি, আমি টোটাল 6টা মক টেস্ট নিয়েছি সিবিটি মোডে, সবগুলো আই হোপ প্রত্যেকে পার্টিসিপেট করেছো। এবং আমি যে তার আগে যে সমস্ত মক টেস্ট গুলো নিয়েছিলাম তার পেপার গুলো কিন্তু হচ্ছে কি আমি গ্রুপে প্রোভাইড করে দিয়েছিলাম, যেগুলো আমি পিডিএফ ফরম্যাটে নিয়েছিলাম। এর বাইরেও আমি একটা ফ্রি মক টেস্ট যেটা সবার জন্য নিচ্ছি, যাদের যাদের ফ্রি মক টেস্টটা দরকার আছে আমি সেটা গ্রুপে আজকে রাতের মধ্যে আমি ফরওয়ার্ড করে দেবো। এটা আমি একদম আমাদের যে ফ্রি গ্রুপ এই জন্য দিনই, যারা যারা হচ্ছে ইন্টারেস্টেড তাদেরকে আমি শেয়ার করছি। আর তোমাদের এমনিতে আমি ওটা গ্রুপে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই রাতের মধ্যে। এইটা একটা ব্যাপার গেল, সেই মক টেস্টটাও পার্টিসিপেট করবে, আজকে না হোক কালকে হলেও পার্টিসিপেট করবে। এইবার যে জায়গাটা বলছি সিবিটি মুডে কিরকম ভাবে এক্সাম হবে, সেই জিনিসটা আমি আরেকটু ক্লারিফাই আজকে ক্লাসে করে দেবো। এবার বলছি, আমরা যে সিবিটি মুডে মক টেস্ট গুলো নিয়েছি ওখানে কিন্তু 100-এ 100টা কোশ্চেন বা 50 কোশ্চেন যেই কটা ছিল সেগুলো সবগুলো পার্টিসিপেট করা ছাড়া তুমি সাবমিট করতে পারছিলে না, রাইট? এখন তাহলে কি জায়গায় দাঁড়িয়েছে? এখন তাহলে যদি তুমি পরীক্ষায়ও ভাবো যে আমাকে 100টাই সাবমিট করতে হবে তারপরেই না হলে সাবমিট হবে না, একদমই ওরকম না। ওরকম করতে কেউ যাবে না, কেউ যাবে না। 100টা একটা সাবমিট করতে গেলে তোমার নেগেটিভ মার্কিং আসবে। আমি তোমাকে বলছি কয়েকটা ওয়ে বলছি, কিরকম ওয়ে এক এক করে তুমি দেখো। আমি বলে দিচ্ছি কিরকম। ধরো ফর এক্সাম্পল তুমি যদি 100-এ 100 করো, কি হতে পারে? ধরো তোমার 50টা কোশ্চেন তোমার ঠিক হয়েছে, বাকি 50টা হচ্ছে গিয়ে তোমার কি হয়েছে, ভুল হয়েছে। তাহলে 50টার জন্য তুমি যদি 4টে কোশ্চেনের জায়গায় একটা মার্কস ভুল করো, তাহলে 50টা কতগুলো আসবে? 4, যদি তুমি 4 দিয়ে 4 দিয়ে ডিভাইড করো 50কে, কত আসতে পারে? হ্যালো, 12 কি 13 মার্কস, মানে হচ্ছে ওই 13, হ্যাঁ, 12 বা 13 এরকম একটা অ্যাপ্রক্স হচ্ছে গিয়ে তোমার নেগেটিভ মার্কিং লাগবে। মানে তুমি যে 50টা ঠিক করেছো তার থেকে আরো হচ্ছে কি ওই 50টা ভুলের জন্য বাকি যে 50% ভুল করেছো তার জন্য আরো 12 মার্কস কেটে নেওয়া হবে। টোটাল নাম্বার তোমার 37 বা 38 এসে দাঁড়াবে। সবাই স্ক্রিনশট দেখতে পাচ্ছ? তার মানে কি হলো, তুমি এই এক্সট্রা যেগুলো তুমি জানো না সেগুলোকে গেস করে করে আন্দাজে বা চোখ বন্ধ করে, অনেকের যে এটা পসিবিলিটি থাকে, আমার কথাগুলো আজকে মন দিয়ে শুনবে। সবাই জানে যে ঠিক আছে এই কোশ্চেন গুলো আমি জানি না, তাহলে কি করতে হবে? ওই বি বি সি সি ডি ডি এ এ, কোনো হয়তো সেই কোশ্চেনটা 2বার পড়লে বা 3বার পড়লে সে কোশ্চেনটার আনসার রিমাইন্ড করতে পারে, যে সে কোথাও না কোথাও পড়েছে, তার একটা পসিবিলিটি আসতে পারে। কিন্তু সেটা না করে সে বলছে এই কোশ্চেনটা আমি কোনোদিন শুনিনি, বা হচ্ছে এই কোশ্চেনটা আমার দেখে একটু আনকমন মনে হচ্ছে, রামের জায়গায় রহিম করে দিয়েছে, তো এটাকে কি করতে হবে? এটাকে আন্দাজ করতে হবে, বি বি সি। এগুলো একদম করতে যাবে না, নেগেটিভ মার্কিং আসে ভীষণ রিস্ক। তাহলে তুমি করবেটা কি? এখন আমি তোমাকে একটা শর্টকাট ওয়ে বাঁচাচ্ছি নেগেটিভ মার্কিং থেকে বাঁচার ওয়ে। কি ওয়ে আছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আমি একটা কোশ্চেন পেপার লাইভ দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে।
সবাই স্ক্রিনশট দেখতে পাচ্ছ তো? হ্যালো? ওকে, ওকে, কারো যাতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড না আসে। আচ্ছা, এই কোশ্চেন পেপারটা হচ্ছে 2023 তে একটা একমাত্র কোশ্চেন পেপার যেটা হচ্ছে গিয়ে দিয়েছিল। এর বাইরে কোনো ইয়ারে কোশ্চেন পেপার সাবমিট করেনি। আচ্ছা, ধরো ফর এক্সাম্পল আমি তোমাকে দেখাচ্ছি কিরকম ভাবে এগুলো তুমি করবে। ধরো এই কোশ্চেন পেপারটায় টোটাল কোশ্চেন আছে তোমার 50, এই তোমাদের সময় থাকবে হচ্ছে কি 100। এইবার এইরকম কিছু এগুলো থাকবে, এগুলো আমি পরে বলে দিচ্ছি। এখন এখন সবার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবে, এক থেকে কোশ্চেন শুরু হলো 2, মানে এইরকম ধরো 100 কোশ্চেন থাকবে, তাহলে তোমার সবার ফার্স্ট কাজ কি এক্সাম হলে? ফার্স্ট কাজ হচ্ছে তোমার যেই কোশ্চেন গুলো তুমি 100% কনফার্ম, কি বললাম, খাতায় দরকার হলে নোট ডাউন করে নাও আমার কথাগুলো, এগুলো এক্সাম হলের দিন তোমার কাজে লাগবে, মন দিয়ে জাস্ট একটু শোনো। যেই কোশ্চেন গুলো তুমি 100% কনফার্ম, তাহলে কোন কোশ্চেন গুলো তুমি 100% কনফার্ম? ধরো আমি ফর এক্সাম্পল তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে তুমি দেখলেই বুঝতে পারবে যে হচ্ছে গিয়ে, হ্যাঁ এইটা, হু ওয়াজ দ্য ফার্স্ট ল অফিসার অফ দ্য কান্ট্রি, এটা তোমাদেরকে আমি মাল্টিপল টাইমস বুঝিয়েছি। তাহলে তুমি এটা 100% কনফার্ম যে হচ্ছে গিয়ে তোমার অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে গিয়ে আমাদের দেশের ফার্স্ট ল অফিসার। ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি তুমি এই কোশ্চেনটা 100% কনফার্ম, যে এটা তোমাকে কেউ ধরো এটা তোমার কারো ক্ষেত্রে 100%, কারো ক্ষেত্রে এটা 100% না, আমি ধরে নিচ্ছি কথা মানে তর্কের খাতিরে যে হচ্ছে গিয়ে এটা সবাই তোমরা 100% জানো। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ভারতের প্রাইম মিনিস্টারের নাম কি, তোমরা জানবে যে সবাই পিএম মোদি হচ্ছে গিয়ে, অনারেবল প্রাইম মিনিস্টার হচ্ছে এখন মোদি, নরেন্দ্র মোদি। তার মানে এই কোশ্চেনে তোমার ভুল হওয়ার কোনো জায়গা নেই। তার মানে তোমাকে ফার্স্ট কাজ কি, তোমার ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে এক থেকে শুরু করে একদম হচ্ছে গিয়ে 100 অব্দি, এখানে 50 আছে, 100 অব্দি যেগুলো তুমি 100% কনফার্ম, সেই কোশ্চেন গুলোকে সলভ করে ফেলা। তাহলে আমি তোমাকে একটা অ্যাপ্রক্স বলে দিচ্ছি যে আউট অফ 100 এর মধ্যে তোমার অন এন এভারেজ যারা স্টুডেন্ট আছে তাদের বড়জোর হচ্ছে গিয়ে 30 অ্যাপ্রক্স 30-র আশেপাশে, সেটা 25ও হতে পারে, 35ও হতে পারে, এইরকম মানে আউট অফ 100 এর মধ্যে 25 থেকে 35 এর মধ্যে কোশ্চেন থাকবে যেগুলো তুমি 100% কনফার্ম, যারা মোটামুটি একটা প্রিপারেশন করছে। এখন তোমার মনে হতে পারে যে বাকি 70% কোশ্চেন তাহলে আমি জানি না, তাহলে আমার সিলেকশন হবে না। এইরকম জায়গায় থাকার কোন রকম জায়গা নেই, এইরকম চিন্তা ভাবনা করার জায়গা নেই। দেখো 100% কনফার্ম তুমি কত হয়ে গেলে, তোমার কিন্তু আমি ধরে নিলাম 30, তাহলে 30 প্লাস যদি তোমার, তার মানে তুমি 30 মার্কস পাচ্ছ, এটা গ্যারান্টি যে তুমি 30 মার্কস পাচ্ছ, এখান থেকে কোনো নেগেটিভ নেই, কিচ্ছু নেই, এই 30 মার্কস কনফার্ম। সেকেন্ড পজিশনে চলে আসো, তাহলে 30, বাকি কতগুলো পড়ে রইলো 70, আবার এক থেকে শুরু করো। এক থেকে মানে কোনগুলো বলছি, যেগুলো হয়ে গেছে সেগুলো নয়, যেগুলো হয়নি সেগুলোর কথা বলছি। তার মানে এক থেকে মানে প্রথম থেকে আবার শুরু করো, তাহলে কোনগুলো চলে আসো, যেই কোশ্চেন গুলো তুমি 80% থেকে 90% কনফার্ম, বা 90% এর উপরে, মানে আপ টু 100%, 80 থেকে আপ টু 100%, সেই কোশ্চেন গুলোকে টার্গেট করো, যেগুলো মানে তুমি 100% কনফার্ম নয় কিন্তু তুমি 90% এর উপরে বা 85% এর উপরে বা 80% এর উপরে কনফার্ম, সেগুলোকে। এবার সেগুলোর ক্ষেত্রে আমি তোমাকে বলে দিচ্ছি কিরকম আসবে। সেগুলোর ক্ষেত্রে একটা জায়গায় তোমার এইরকম জায়গায় আসবে, আমি তোমাকে বলে দিচ্ছি, একটা এক্সাম্পল দিলে তুমি সবচেয়ে ভালো করে বুঝতে পারবে। এই অ্যাটর্নি জেনারেলের ব্যাপারটা দেখো, দুটো অপশন থাকবে, যে ফার্স্ট ল অফিসার, তার মানে ফার্স্ট ল অফিসার মানে কি, যে সে কোনো হচ্ছে গিয়ে তোমার ওই কি বলে জাস্টিসের কথা বলছে না, তার মানে এই জাস্টিসের ব্যাপারটা তোমার সবার ফার্স্টে কেটে যাবে। আরেকটা অপশন কেটে যাবে, সেগুলো কোনটা, যে অ্যাডভোকেট জেনারেল তো স্যার বলেছিল এটা তো স্টেটের ব্যাপার, স্টেটকে রিপ্রেজেন্ট করে, এটা কোন একটা রাজ্যের ক্ষেত্রে হচ্ছে কি হাইয়েস্ট ল অফিসার। তার মানে দুটো পয়েন্ট থাকবে, যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে দুটো পয়েন্ট থাকবে, তারা কিন্তু হচ্ছে কি একটা বাংলাদেশের একটা পাকিস্তানের, মানে তারা আমাদের দেশের লোক নয়। তো এই দুটো সেপারেট হয়ে যাবে আগে থেকে। বাকি দুটো থাকবে, যে হচ্ছে গিয়ে একজন থাকবে যেটা আনসার হওয়ার একটা পসিবিলিটি, মানে 100% ন্যাশনালিস্ট লোক, আরেকজন থাকবে তার কোথাও একটা হচ্ছে গিয়ে মানে সে দেশকেও ভালোবাসে, আবার সে কোথাও মানে কি বলবো, কোথাও ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেশকে আবার ভালোবাসে না, তার দেশের ব্যাপারে একটু কনফিউশন আছে, হ্যাঁ, যে ইন্ডিয়াতে জন্ম নেওয়া আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, এইরকম লোকজনও আছে। তার মানে কি, দুটো অপশন থাকবে, যে হচ্ছে গিয়ে দুটো অপশন সিমিলার থাকবে, বা দুটো অপশন কলিউশন একটা জায়গায় থাকবে। তার মানে এইখান থেকে তোমাকে ডিসাইড করতে হবে সেই কোশ্চেন গুলোর ক্ষেত্রে। ধরো এখানে দুটো অপশন, একটা হচ্ছে তুমি অ্যাটর্নি জেনারেল, একটা সলিসিটর জেনারেল। এখন তুমি জানো যে হচ্ছে অ্যাটর্নি জেনারেল কোথাও না কোথাও পড়েছিল একজন ফার্স্ট অফিসার, আরেকজন হচ্ছে গিয়ে সেকেন্ড ল অফিসার। এখন তোমার কনফিউজ আসতে পারে, কনফিউশন হতে পারে, তাহলে তুমি কি করতে পারো, তাহলে তোমাকে এটা মনে করতে হবে অ্যাটর্নি জেনারেল পড়েছিলাম, আর সলিসিটর জেনারেলটা আমরা এটাই পড়েছিলাম যে সলিসিট কথার অর্থ হচ্ছে গিয়ে কাউকে হেল্প করা। তার মানে সে যখন কাউকে হেল্প করছে তাকে আমরা ফার্স্ট ল অফিসার কিভাবে ধরবো? তার মানে অ্যাটর্নি জেনারেল হচ্ছে গিয়ে ফার্স্ট ল অফিসার। তার মানে কি, কোথাও না কোথাও তুমি 80 থেকে 90% বা 90% তুমি কনফার্ম
সেই কোশ্চেন গুলো জাস্ট একটু তোমাকে মাইন্ড ফ্রেশ রাখতে হবে, মাইন্ডটাকে একটু কাটাতে হবে, তাহলে তুমি দেখতে পাবে যে হচ্ছে গিয়ে তোমার ফাইনাল আনসারটা চলে এসেছে। এইরকম কোশ্চেন কতগুলো থাকবে, ওই আউট অফ 70-র মধ্যে আমি ধরে নিচ্ছি সেটা 15 to 25, মানে আমি সেটাকে 20 ধরে নেবো। তাহলে তোমার আগে ছিল 30 প্লাস হয়ে গেল 20, মানে এই 50+ কোশ্চেন তুমি 100% না হলেও মানে অন এন এভারেজ যদি আমি করি, তাহলে সেই ক্ষেত্রে তুমি আউট অফ 50-র মধ্যে 45+ মতো পেয়ে যাবে। 5টা আমি ভুল ধরে নিলাম, দুটো ভুল নেগেটিভ মার্কিংটাকে মিলিয়ে আমি 5 নাম্বার ছেড়ে দিলাম, তার মানে তুমি 45 এখানে কনফার্ম হয়ে গেল। তার মানে তুমি আর বাকি কতগুলো কোশ্চেন রয়ে গেল, বাকি তোমার রয়ে গেল এখনো 50 কোশ্চেন। তাহলে এই 50 কোশ্চেনের পোস্টমর্টম কিভাবে হবে, সব আমার কথা বুঝতে পারছো? হ্যালো, ওকে। এইবার এই 50 কোশ্চেনের পোস্টমর্টম কিভাবে হবে, এই 50 কোশ্চেনের মধ্যে তার মানে দেখো এবার কিন্তু এইবার যে ফার্স্ট থেকে 100 অব্দি আবার তোমাকে ফার্স্ট পোর্শনে চলে আসতে হবে। কি করতে হবে, টাইম বেশি ওয়েস্ট করলে হবে না। টাইম কিভাবে দেখতে হবে আমি সেটা তাও বলে দেবো, সব একধার থেকে এক এক করে বলবো। আমি একটু ফার্স্ট বলবো কারণ অনেক কিছু তোমাদের বলতে হবে তো। এবার সেকেন্ড কাজ হচ্ছে আমাদের, তার মানে 80% অব্দি চলে গেলাম। এইবার কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমার থাকবে হচ্ছে গিয়ে ওই আউট অফ 50 কোশ্চেনের মধ্যে, যেগুলো তুমি 60 থেকে 80% কনফার্ম। কি বললাম, 60 থেকে 80% এই ক্রাইটেরিয়াটার মধ্যে থাকবে। তাহলে 60 থেকে 80% কনফার্ম মানে কি, ধরো আমি তোমাকে একটা, এই কোশ্চেনটা দেখো স্পেলিং, তোমাকে একটা স্পেলিং দিয়েছে। এখন এই স্পেলিংটার মধ্যে কোনটার কারেক্ট অ্যান্সার হবে আমাকে কেউ বলতে পারবে? বলো, বলো, তোমার নাম বলো, বাকিদের। দেখো এই এই কোশ্চেনটা কিন্তু ঝট করে এখনো সবাই অ্যান্সার দিতে পারেনি। তার মানে কি দেখা গেল, তার মানে এটাই দেখা গেল যে হচ্ছে গিয়ে সবাই 60 থেকে 80% কনফার্ম এই কোশ্চেনটা। কোথাও না কোথাও কারো না কারো ডাউট আছে যে সবগুলো মনে হচ্ছে গিয়ে সেম সেম। দুটো, সবার ফার্স্ট তোমার কাজ কি হবে, যেগুলোতে পারবে না সেটা কাজ হচ্ছে দুটো অপশনকে সবার ফার্স্টে আলাদা করে দেওয়া। কোন কোন অপশন গুলোকে আলাদা আলাদা করে দেওয়া, আমি তোমাকে বলে দিচ্ছি। স্পেলিং এর প্রোনাউন্সটা কি হয়, হাইপোথিকেশন। হাইপোথিকেশন, তার মানে একটা জিনিস দেখো, আমরা সবসময় একটা জিনিস পড়েছিলাম যে হচ্ছে হাইপোথিকেশন। হাইপোথিকেশন তার মানে সিএ দিয়ে সবসময় মানে ধরো ফর এক্সাম্পল সিএ তে ক হতে পারে, চ হতে পারে, বা কাও হতে পারে, চাও হতে পারে, হতে পারে তো। তাহলে সেই ক্ষেত্রে সি এ যে মানে হচ্ছে গিয়ে হাইপোথিকেশন, এই যে টি এইচ আই, এই এই দুটো হচ্ছে গিয়ে সবার ফার্স্টে আমাদের বাদ যাবে। কারণ এইভাবে হয় না, হাইপোথিকেশন প্রোনাউন্সটা দেখতে হবে, হাইপোথিকেশন। তাহলে হাইপোথিকেশনের ক্ষেত্রে টি এইচ আই এই দুটো সবার ফার্স্টে তোমার বাদ চলে যাবে। হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, এই দুটো, এই, হ্যাঁ, এই দুটো সবার ফার্স্টে বাদ চলে যাবে। তাহলে দুটো পড়ে রইলো, কোন দুটো পড়ে রইলো, একটা হচ্ছে হাইপোথেকেশন আর একটা হচ্ছে গিয়ে তোমার এই যে থেকেশন। এই দুটোর মধ্যে কোন একটা আনসার হবে। এখন একটা জিনিস দেখো, এখানে আমরা সবসময় কি পড়ি, আমরা সবসময় পড়ি হচ্ছে হাই ফো পড়ি না। তাহলে হাই ফোটা আমরা কখনো পড়ি না, পিএইচ এ ফ হয়। আমি যারা বাংলা ভাষা যাদের আসে আমি তাদেরকে প্রণাম। পিতে ইউজুয়ালি যেটা হয়, এবার কিছু জিনিস তাহলে বলবেন স্যার রাশিয়ার ও আকার, তাহলে আর ইউ দিয়ে কি করে হচ্ছে, কিছু এক্সেপশন সব জায়গায় থাকে, এক্সেপশন ইজ অলওয়েজ দেয়ার। এইবার ব্যাপারটা হচ্ছে পিএইচ এ সবসময় ফ হয়, তাহলে হাইপোথেকেশন, তাহলে এইটা হচ্ছে হাইপোথেকেশন। তাহলে অপশন ই, সরি অপশন এ উইল বি দা রাইট আনসার। তাহলে এই দুটোকে তোমাকে হচ্ছে গিয়ে সবার ফার্স্টে এরাডিকেট করতে হবে, আলাদা করতে হবে, সেপারেট করতে হবে। তারপরে দুটোর মধ্যে তোমার একটা কনফিউশন আসবে, আরেকটু ভালো করে অ্যানালাইজ করলে তার মানে এই কোশ্চেন গুলো কি, তুমি 60 থেকে হচ্ছে গিয়ে 80% তুমি কনফার্ম। তার মানে কোথাও না কোথাও এই এই ডি এর সাথে তোমার কিন্তু এর একটা কনফ্লিক্ট হবে। তার মানে কিন্তু সেই জায়গাতে তুমি একটা দেখতে পাবে, মানে ধরো এই যে আমি যদি ফর এক্সাম্পল এই যে এই অপশনটাকে 70% পসিবল দেখাই, আর ডিটাকে আর কি বলে ডিটাকে যদি আমি 30% দেখাই, 100% করতে গেলে 70-30%, তার মানে আমার কোনটার পসিবিলিটি বেশি, আমার 70% এর পসিবিলিটি বেশি। তার মানে আমি অপশন এটাকে আনসার করার চেষ্টা করব। তার মানে বুঝতে পারলে, তাই এইটা হচ্ছে গিয়ে 60 থেকে 80% এর মধ্যে যে কোশ্চেন আসে। এইরকম কোশ্চেন তুমি কতগুলো পাবে, তুমি এইরকম কোশ্চেন পাবে হচ্ছে গিয়ে ধরে নাও ওই যে আউট অফ 50 রয়ে গেল, তার মধ্যে আরো 20+ এরকম কোশ্চেন তুমি সলভ করে দিলে, তাহলে তোমার কত হয়ে গেল, তোমার কিন্তু হচ্ছে গিয়ে 70+ মতো চলে আসলো। তাহলে এখন তোমার কোশ্চেন হতে পারে যে বাকি এখনো কিন্তু 30 কোশ্চেন আমার রয়ে গেছে 100 এর মধ্যে। তাহলে এই 30 কোশ্চেন কি হবে, এই 30 কোশ্চেনের ক্ষেত্রে হবে তোমার 50-50। কি বললাম, 50-50 হতে পারে, বা তোমার এর এর মধ্যে আরো কিছু কোশ্চেন থাকবে, মানে 30 কোশ্চেনের মধ্যে 5 থেকে 10টা কোশ্চেন তো এরকম থাকবে যেগুলো তোমার, মানে আমি একটা এভারেজ স্টুডেন্টের কথা বলছি, তার মাথার উপর দিয়ে যাবে। তাহলে 20টা স্টুডেন্ট 50, মানে 20টা কোশ্চেন 50-50 থাকবে, 10 কোশ্চেন এরকম থাকবে যেগুলো তোমার পুরো আউট অফ নলেজে থাকবে। তাহলে এগুলো করতে খুব সাবধান,
এগুলো হচ্ছে একদম লাস্ট পেজে। তাহলে এগুলোর কি উচিত এগুলো করার ক্ষেত্রে? এগুলো করার ক্ষেত্রে আমি তোমাকে বলি, যদি তোমার কাছে টাইম থাকে তাহলে এই 30 কোশ্চেনের মধ্যে যদি তুমি খুব অ্যানালাইজ করে কোনো অপশনকে বের করতে পারো যে হচ্ছে গিয়ে 5টা বা 7টা বা 3টে, এই 30র মধ্যে বলছি, বেশি রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ এর মধ্যেই তোমার নেগেটিভ মার্কিংটা লুকিয়ে আছে। এখান থেকে যত এই 30 কোশ্চেন যত বেশি আনসার করবে, তত তোমার ওই ওই 70 মার্কসের মধ্যে যদি তুমি 60 পাও, আমি ধরে নিলাম 70 মধ্যে 70 তো আর ঠিক হবে না, 65 বা 60 পাবে, তাহলে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ডিডাক্ট হতে শুরু করবে, মেন মার্কস থেকে ডিডাক্ট হতে শুরু করবে। তাহলে এই 30তেও যদি তুমি 30টা করো, তাহলে 30তে 4 যদি তোমার 7 মার্কস ডিডাক্ট হয়ে যাবে। তাহলে সেইটা করার আমাদের দরকার নেই। আমাদের কি করব, আমরা চেষ্টা করব যদি কোনো কোশ্চেন এই 30র মধ্যে 5টা কোশ্চেনকে আমরা খুব অ্যানালাইজ করার পর, খুব ভাববার পর, বা ম্যাথ যদি থাকে, রিজনিং থাকে, খুব সলভ করে আনসার মেলাতে পারি, তাহলে আমরা 5টা থেকে 7টাই করব। বাকিগুলো আমাদের, আমি বলবো যে হচ্ছে 20 কোশ্চেন তো সবাইকে, যদি টাফ কোশ্চেন হয় ছেড়ে আসা পসিবল। এবার আমি বলছি না সবাইকে এই পলিসিটা, কেউ যদি 100% কোশ্চেন তার মানে সে ব্রিলিয়ান্ট নলেজ হয়, সে 100% পারতে পারে, তাহলে তাকে 100টাই করে আসা উচিত। কিন্তু এই যে 50-50 জায়গার যে আসছে বা কিছু কোশ্চেনের ক্ষেত্রে, সেগুলো আমি বলবো হচ্ছে অ্যাভয়েড করা উচিত। যদি সেগুলো তোমার ম্যাথ ট্যাথ থাকে, রিজনিং থাকে, সলভ করার পর সঠিক আনসার বেরিয়ে গেল, তাহলে তুমি সলভ করো। তাহলে তোমার কি দাঁড়ালো, যদি তুমি তোমার ওভারঅল একটা জায়গা আছে যে তুমি 70 থেকে 80% কোশ্চেন কিন্তু আউট অফ 100 এর মধ্যে করে আসলে, বাকি 20 থেকে 30% কোশ্চেন তুমি ছেড়ে দিলে, কেন? নেগেটিভ মার্কসে। তাহলে এই যে যদি ধরো আমি ওভারঅল ধরে নিলাম তুমি 75 করলে, 75 এর মধ্যে তোমার যদি নেগেটিভ মার্কিং ফার্কিং কেটে আরো যদি 10 মার্কস চলে যায় সবকিছু, তাহলে তুমি 65 কিন্তু তোমার কোর মার্কস থেকে যাবে। তার মানে এই বছর যা পসিবিলিটি আছে, আমি এটা বলছি না কাউকে, মানে এক্স্যাক্টলি বলছি না যে এই জায়গাতেই তুমি থাকো, মোটামুটি এই বছর জেনারেল ক্যান্ডিডেট 60+ পেলে আরামসে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তুমি দেখে নিও, এটা লিখেও রাখতে পারো। তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু সেই ক্রাইটেরিয়া বা একটা জায়গার মধ্যে তুমি থাকবে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের পুরো নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করার রুলস, বা কোশ্চেন কিভাবে, মানে এই যে এমসিকিউ কোশ্চেন কিভাবে সলভ করতে হয় এই ইরাডিকেট পলিসির উপরে বেস করে, এইটাও আমি বলে দিলাম। এই অবধি সবার ক্লিয়ার? বলো বাকিদের, কারো এইটুখানির মধ্যে কোনো ডাউট আছে? তার মানে এইটা থেকে এন্ড অফ দ্য ডে আমি এটাই, মানে এন্ড অফ দ্য পয়েন্ট আমি এটাই বলতে চাইছি যে কেউ 100% কোশ্চেন করতে যেও না। তাহলে কিন্তু এবার এবার স্যার বলেছে 100% করতে যেও না, তাহলে সবাই কি 30টা করবে বাকি 70টা ছেড়ে দিয়ে চলে আসবে? ব্যাপারটা কিন্তু তাও নয়। আমি যেই রুলসটা বললাম সেই রুলসটাই ফলো করবে, মোটামুটি অ্যাপ্রক্স ওই 70 থেকে 80-র আশপাশে। মানে আমি বলে দিচ্ছি তোমার ক্যাপাসিটির উপরে তুমি ডিসাইড করে ওই 60 থেকে 80-র মধ্যেই থাকবে। খুব ট্যালেন্ট মানে তুমি যদি মোটামুটি 70 এভারেজ স্টুডেন্ট হলে 70, যদি খুব দেখো যে আমার ভুল হচ্ছে বা মানে তোমার ভুল হচ্ছে, খুব পারছো না বা পেরে উঠছে না, তাহলে 60-র ঘরে থাকো। আর যদি হচ্ছে গিয়ে তুমি একটু ভালো মানে কোশ্চেন পেপার ইজি হয়, তাহলে মোটামুটি 80 অব্দি টার্গেট করে চলো। এর উপরে যতটা যাবে ততটা কিন্তু তোমার সেলফ রিস্কের উপরে যাবে, এটা মাথায় রাখবে। তো এইটা একটা গেল, এটা তো আমার বলার। এবার সেকেন্ড আমাদের যে পয়েন্টটা সেটা হচ্ছে টাইম ইভ্যালুয়েশন। টাইমটা খুব গুরুত্বপূর্ণ। টাইমটা খুব গুরুত্বপূর্ণ, কেন টাইমটা গুরুত্বপূর্ণ? কারণ টাইমের মধ্যে সলভ করতে হবে। এবার টাইমের মধ্যে সলভ করার ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস বারবার বলছি, সব সময় মাথায় রাখবে। আহ, আমি তোমাদের প্রথম থেকে বলেছি সব পোর্শন গুলোকে ভালোভাবে পড়তে। আশা করি তোমরা সব পোর্শন গুলো ভালোভাবে পড়েছো এবং প্র্যাকটিসও করেছো। এবার তোমার টাইম কতক্ষণ থাকবে? 120 মিনিটস, তাই তো? হ্যালো, টাইম কতক্ষণ থাকবে? ওকে, 120 মিনিটস। এইবার একটা জিনিস দেখো, আমি তোমাকে বলছি টোটাল কোশ্চেন থাকবে 100, তাহলে পার কোশ্চেন তুমি 1 মিনিটস এর একটু বেশি পাচ্ছ, 1 মিনিটের একটু বেশি পাচ্ছ। তোমাকে টার্গেট কি রাখতে হবে? আমাকে এক একটা কোশ্চেনের ক্ষেত্রে 1 মিনিট। এখন ধরো ফর এক্সাম্পল তোমাকে একটা কোশ্চেন দিল, ভারতের প্রাইম মিনিস্টারের নাম কি? মোদি। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টারের নাম কি? শুভেন্দু অধিকারী। ওয়েস্ট বেঙ্গলের গভর্নর নাম কি? আর এন রবি। চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নাম কি? ডিওয়াই কি ডিওয়াই না, ওর নাম কি? সিজয় সূর্যা খান। তাহলে এইসব কোশ্চেন করতে কিন্তু তোমার 30 সেকেন্ড টাইমও লাগবে না। কিন্তু আবার আমি যদি গড়ে এভারেজ ধরেছি 1 মিনিট, আবার যখন একটা ম্যাথের কোশ্চেন থাকবে সেখানে হয়তো তোমার 2 মিনিট টাইম নিয়ে নেবে। তার মানে কি বুঝতে পারছো? এইভাবেই তোমাকে টাইমটা অ্যারেঞ্জ করতে হবে। কোন জায়গায় ধরো জিকের কোশ্চেন, সেগুলো ধরো 10টা দিল, তাহলে 10টা জিকে সলভ করতে গেলে বড় জোর তোমার 5 মিনিট টাইম লাগবে। 5 মিনিট বেঁচে গেল, সেই 5 মিনিটে তোমাকে একটা ম্যাথ সলভ করতে হবে, একটা রিজনিং সলভ করতে হবে, সেটা তোমাকে এক্সট্রা টাইম। তার মানে কি আমি এটা বলতে চাইছি যে একটা ম্যাথ সলভ করতে গিয়ে 5 মিনিট টাইম নিতে হবে? একদমই নয়।
কেউ এরকম ভাবে না যে স্যার বলেছে ধরো একটা কোশ্চেনের ক্ষেত্রে আমাকে ম্যাথ সলভ করতে 3 মিনিট টাইম নিতে বলেছে, তার মানে যে ম্যাথটা হচ্ছে কি আমার 1 মিনিটে হয়ে গেল, বাকি 2 মিনিট আমি একটু বাকিদের চেহারাটা দেখে নিচ্ছি, স্যার বলেছে ওই 3 মিনিট করে ম্যাথের কোশ্চেন নিতে। এটা আমি করতে বলছি না, আমি বলছি সেই যে তোমার এক্সট্রা 2 মিনিট টাইম আছে সেটা অন্য আরেকটা ম্যাথের ক্ষেত্রে কাজে লাগাও। আরো কিছু জিনিস মাথায় রাখবে, এগুলো তো গেল। তাহলে কি হলো, যদি আমি 1 মিনিট করে একটা কোশ্চেন এভারেজ ধরি, তাহলে আমার 100 কোশ্চেন তো আমরা কেউ করব না, কিন্তু আমরা যদি 80 কোশ্চেনও করি বা 70 কোশ্চেনও করি, তাহলে আমাদের দেখো, তাহলে 70 কোশ্চেনের জন্য আমি 100 মিনিট টাইম পেলাম। তাহলে তুমি বলবে যে স্যার তাহলে বাকি বা দাদা বাকি 20 মিনিটস আমি কি করব? বাকি 20 মিনিটস একটাই করবে, ওই যে খুব টাফ কোশ্চেন গুলো ছিল, তারপরে দেখবে হচ্ছে গিয়ে সাবমিট করার জন্য টাইম লাগবে 5 মিনিট মতো রেখে দেবে এক্সট্রা। সবাই চেষ্টা করবে, ধরো যদি 12টায় এক্সাম থাকে সেটা তোমার সাবমিট কতর মধ্যে করতে হবে, 2টোর মধ্যে। সবাই 1টা 50-এর মধ্যে অ্যাজ সুন অ্যাজ পসিবল এক্সাম দেওয়া কমপ্লিট করে ফেলবে। বাকি ওই যে 10 মিনিট থাকবে, সবসময় 1টা 55-র দিকে বা 1টা 53, মানে 1টা 55-র মধ্যে, 1টা 50 থেকে 1টা 55-র মধ্যে সাবমিট করে দেবে। কারণ 1টা 55-র পরে কি হয়, সবাই একসাথে সাবমিট করতে যায়, টেকনিক্যাল ইস্যু হলেও হতে পারে। তাহলে বুঝতে পারলে, তাহলে সবাই 1টা 50 থেকে 1টা 55-এর মধ্যে সাবমিট করে দেবে। আর বাকি তার আগে 5 মিনিট কিন্তু একটা রিভিশন দিয়ে দেবে। হতে পারে তোমার কোথাও মানে হচ্ছে গিয়ে ওই মাউসটা টিপতে গিয়ে তোমার কোথাও এদিক থেকে এ এরটা সি হয়ে গেছে, বি এরটা সি হয়ে গেছে। কারণ এই পুরো তুমি দেখো একটা জিনিস মাথায় রাখবে, তুমি 1 বছর প্রিপেয়ার করো, তুমি 6 মাস প্রিপেয়ার করো, 3 মাস করো, 1 মাস করো, আর 10 দিন প্রিপেয়ার করো, তার প্রেজেন্টেশনটা কিন্তু আজকেও হচ্ছে না, এতদিনও হয়নি, তার প্রেজেন্টেশনটা কিন্তু সেই দিন মানে ডে আফটার টুমরো, মানে পরশুদিন তোমার ওই যেই সেকেন্ড শিফট বা ফার্স্ট শিফটের এক্সামে তোমার প্রেজেন্টেশনটা হবে। এবং সেটার উপরে বেস করে তুমি কি ল অ্যাকচুয়ালি, অনেকের ক্ষেত্রে এটা থাকে গভর্নমেন্টে না পড়লে তাদের পড়াশোনার ফাইন্যান্সিয়াল সমস্যার জন্য হয়তো পড়তে পারবে না, তার মানে তুমি কিন্তু লয়ের ক্যারিয়ার থেকে ডাইভার্ট হয়ে গেলে, তার মানে ওইটা তোমার পুরো লাইফ টাইমের বা তোমার ফিউচারটাকে ডিসাইড করবে সেই দিনে প্রেজেন্টেশনটা। তাই সেই দিন কিন্তু এটা অনেকটা ইম্পর্টেন্ট, এটা একটা ব্যাপার বললাম। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে তার টাইম ম্যানেজমেন্টটা এই হিসাবে মাথায় রাখবে। আরেকটা যেটা আমাদের মাথায় থাকে সেটা হচ্ছে গিয়ে সবসময় মাথায় চেষ্টা করবে ইজি কোশ্চেন দিয়ে মানে স্টার্ট করার। কেন বলছি, এখন 1 নম্বরের কোশ্চেনটা তোমার ধরো ফর এক্সাম্পল, এখানে আবার কোশ্চেন পেপার আমি চলে আসি বোঝানোর জন্য। ধরো ফর এক্সাম্পল এইটা হচ্ছে 1 নম্বরের কোশ্চেন। এখন তুমি বলছো স্যার আমি তো মানে ধরো ফর এক্সাম্পল তুমি ওখানে ভাবছো আমি তো রিজনিং টিজনিং অত ভালো করিনি, আমি খুব লেটে প্রিপারেশনটা স্টার্ট করেছি, তাহলে রিজনিংটা আমার খুব টাফ লাগছে। আবার অনেকের ক্ষেত্রে রিজনিংটা ইজি লাগতে পারে। তাহলে আমি বলবো তোমার কাছে যেই সাবজেক্টটা, ধরো তোমার কাছে ম্যাথটা খুব ইজি লাগে, তুমি সায়েন্সের স্টুডেন্ট হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাকে এটা বলতে পারি যে তুমি ম্যাথ দিয়ে যদি স্টার্ট করতে যাও ভালো, কিন্তু হতে পারে যে ম্যাথের কোশ্চেনটা তোমার শিফটে স্ট্যান্ডার্ড কোশ্চেন করেছে, তুমি ম্যাথে এক্সপার্ট হওয়া সত্ত্বেও তোমার কাছে টাফ লাগছে, আমি বলবো অ্যাভয়েড করো। কারণ শুরুতেই যদি তুমি টাফ কোশ্চেন দিয়ে শুরু করো, সে তোমার সেই সাবজেক্টটা ইজি লাগুক বা টাফ লাগুক সেটা না, আমি বলছি কোশ্চেন পেপার অনুযায়ী তোমার যদি কোনো কোশ্চেন মানে টাফ লাগে, সেগুলোকে অ্যাভয়েড করো ফার্স্টের দিকে। কেন কি হবে, কারণ এটাই হবে, ফার্স্টের দিকে তুমি ইনিশিয়াল পিরিয়ডে যদি একটা মানে টাফ কোশ্চেন দেখো, তোমার একটা মানে তোমার ঘাবড়ে যাওয়ার একটা ব্যাপার হতে পারে, তোমার মধ্যে একটা ভয় কাজ করতে পারে, তো আমি বলবো সেই জায়গাটা তুমি অ্যাভয়েড করো। তাহলে তুমি ইজি কোশ্চেন দিয়ে শুরু করো, মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, তোমার একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, মানে তোমার একটা সাহস আসবে, এই 20টা কোশ্চেন আমি ঠিক করে ফেললাম, এই 30টা কোশ্চেন পেরে গেলাম, 50টা কোশ্চেন পেরে গেলাম, তার মানে আমি বাকিগুলোও পারবো। হ্যাঁ, আই ক্যান ডু ইট। তো এইটা কিন্তু তোমার মধ্যে একটা পসিবল আসবে। তাই কোনো কোশ্চেন এই যে এক থেকে করতে যাচ্ছ, যখন ইজি লাগছে, কোনো কোশ্চেনের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবে, পার কোশ্চেন আমি অন এন এভারেজ টাইম কতক্ষণ দিয়েছি, আমি 1 মিনিট প্লাস দিয়েছি, তাই তো? তাহলে কোনো কোশ্চেনের ক্ষেত্রে তুমি কিন্তু ঘড়ি নিয়ে যাবে, তাই বলে স্মার্ট ওয়াচ অ্যালাউ করবে না। যে সমস্ত ট্র্যাডিশনাল আমাদের ওয়াচ গুলো আছে সেগুলো তুমি অ্যালাউ করবে আমার যতদূর মনে হচ্ছে, বা ওখানে টাইম মেনশন করা থাকবে, এখানে এরকম জায়গাতে একটা থাকবে টাইম, সেগুলো দেখতে পাবে। যে এইটার যেটা বলছি, যদি কোনো ধরো ফর এক্সাম্পল ম্যাথ করছো, 2 মিনিট টাইম লেগে গেছে, ম্যাক্সিমাম 3 মিনিট লেগেছে, সেই ম্যাথটা তাও আনসার পাচ্ছ না, ওটা নিয়ে একদমই বসে থাকবে না, কারণ ওই ম্যাথটা তোমার 1 মার্কসের তুমি পেতে গিয়ে তুমি 10 মার্কস কিন্তু হারাচ্ছ। এইটা তোমাকে মাথায় রাখতে হবে। ম্যাথের কোশ্চেন 3 মিনিটের বেশি হলে সেটা ছেড়ে দাও, সেটা ছেড়ে দাও, পরেরটাই চলে আসো, এটা মাথায় রাখবে। আর জিকে ফিকে এগুলো যদি তোমার 1 মিনিট বা 1.5 মিনিট ম্যাক্সিমাম যদি টাইম নেই সলভ করতে, একটু ভাবতে, এর বেশি টাইম নিলে সেটা ছেড়ে দাও, সেটা পরে দেখা যাবে, পরের গুলো আনসার করতে শুরু করো। এইটাও কিন্তু মাথায় রাখবে, এইরকম নয় যে হচ্ছে গিয়ে তুমি এখানে যদি ম্যাথের একটা খুব টাফ কোশ্চেন দিয়েছে সেটা তুমি সলভ করে ফেলো, তাহলে ওই তোমাকে কি বলে ম্যাথ অলিম্পিয়াড না কি সব পুরস্কার হয় ম্যাথের, সেগুলো তোমাকে দিয়ে দেবে, এইরকম ব্যাপার নয়। তুমি একটা টাফ ম্যাথ করার জন্য 1 মার্কস পাবে, একটা দুইয়ে দুইয়ে যদি 4 হয় এটাও তুমি সলভ করার জন্য 1 মার্কসই পাবে। তো এইটা কিন্তু তুমি মাথায় রাখবে সবসময়, কোনো এক্সট্রা টাইম দেওয়ার কোনো স্পেসিফিক কোশ্চেনের জন্য কোনো দরকারই নেই। তো এইগুলো হচ্ছে কি বেসিক পয়েন্টস আমি বললাম এই অবধি। এই অবধি ক্লিয়ার সবার?
ওকে, এগুলো হলো। এইবার নেক্সট আমাদের যেটা হচ্ছে কয়েকটা, কারো একজনের মাইক্রোফোন অন অফ রাখো কিন্তু, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসে। এবার দেখো, এবার যেটা পয়েন্ট সেটা হচ্ছে কনফিডেন্সটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। ওকে, কনফিডেন্সটা এই জন্য গুরুত্বপূর্ণ জায়গা আমি বলছি, কারণ কনফিডেন্সের অল্টারনেটিভ কিছু নেই। হ্যাঁ, এইটা যার যত থাকবে। এবার এটা কোথা থেকে হারায়? প্রথম কথা হচ্ছে গিয়ে তোমাদের ফার্স্ট, আমি একটা বলছি, সেটা হচ্ছে তোমাকে উইথ টাইমে ঘর থেকে বেরোতে হবে। ওকে, টাইমটা খুব গুরুত্বপূর্ণ এখানে জিনিস। যদি তোমার বাড়ি নর্থ বেঙ্গল বা খুব দূরে হয়, যদি তোমার কলকাতা বা কলকাতার আশেপাশে কারো কোনো রিলেটিভস থাকে, তুমি সেখানে কি করবে, তুমি স্টে করতে পারো, মানে কালকেই বেরিয়ে পড়তে পারো, তাদের বাড়িতে স্টে করতে পারো। বা তোমার যদি সেরকম পসিবল হয়, হোটেল টোটেল বা কিছু একটা হোম স্টে করে বা যাই করে তুমি হচ্ছে গিয়ে তারপরের দিন খুব রিল্যাক্স অনুযায়ী পরীক্ষা দিলে। এইবার হচ্ছে আমি বলতে চাইছি টিসিএস গীতবিতান পড়েছে, তাই তো? টিসিএস গীতবিতান এক্সাম সেন্টার পড়েছে, সবাই জানো। তাহলে টিসিএস গীতবিতান যদি এক্সাম সেন্টার পড়ে, তুমি এখানে পৌঁছাবে কি করে? আমার যতদূর কলকাতার ম্যাপের ব্যাপার আইডিয়া আছে, আমি বা তোমাকে বলছি কয়েকটা ভাবে তুমি পৌঁছাতে পারো। একটা হচ্ছে ম্যাক্সিমাম লোক কোথায় এসে যাবে, ম্যাক্সিমাম লোক হচ্ছে হাওড়া বা হচ্ছে গিয়ে তোমার শিয়ালদাতে এসে পৌঁছাবে। আচ্ছা, এগুলো কি ডিসকাশন করবো নাকি তোমরা জানো এগুলো? ওকে, দেখো, তোমরা ম্যাক্সিমাম লোক আমি ধরে নিচ্ছি হাওড়া বা শিয়ালদাতে আসবে। হাওড়া থেকে যদি আসো, দুটো ভাবে আসতে পারো। একটা হচ্ছে হাওড়া থেকে যে কোনো বাস স্ট্যান্ডে চলে যাবে, কাউকে জিজ্ঞেস করবে। বাস স্ট্যান্ডে গিয়ে যে কোনো বাসকে, মানে বাসওয়ালাদের কাউকে জিজ্ঞেস করলে যে আমি সল্টলেক সেক্টর 5 যাব, তোমাকে যে কেউ যে বাসটা দেখিয়ে দেবে। সেই বাসে এসি বাস আছে, নর্মাল বাস আছে, মেয়েদের ক্ষেত্রে সরকারি বাসে উঠলে ফ্রি। আমি বলছি এক এক করে, বাসের যারা যাবে, বাই রোড যারা যাবে, তারা এটাতে যেতে পারো। আরেকটা হচ্ছে মেট্রো। হাওড়া স্টেশন থেকে যে কাউকে, যেই নাম্বার প্ল্যাটফর্মে নামবে, কাউকে বলবে আমি হচ্ছে গিয়ে ওই 17 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব বা 15 নম্বর প্ল্যাটফর্মটা ক্রস করব। তাহলেই সেখানে, বা মেট্রো বলবে যে কোথায় মেট্রো আছে, আন্ডারগ্রাউন্ডে যাবে, মেট্রো ধরবে। মেট্রো ধরার পরে একদম হচ্ছে গিয়ে মেট্রো স্টেশনে একটা জায়গাতে টিকিট কাউন্টার পাবে। মানে তুমি টিকিট কাউন্টারে গিয়ে সেক্টর 5 কেটে নেবে, তোমার 25 টাকা বা 30 টাকা এরকম কিছু নেবে। একদম মানে হচ্ছে গিয়ে হাওড়া স্টেশনে যখন হচ্ছে গিয়ে দুদিকে থাকবে, একটা হচ্ছে হাওড়া ময়দানের, আরেকটা থাকবে হচ্ছে গিয়ে সেক্টর 5। কাউকে জিজ্ঞেস করুন আমি সেক্টর 5 মেট্রোতে উঠবো। যদি তুমি না বুঝতে পারো, যারা জানো তাদেরকে আমি বলছি না, তাহলে সেক্টর 5 মেট্রোতে উঠে গেলে চুপ করে বসে থাকবে। একদম লাস্ট স্টেশন হচ্ছে গিয়ে সেক্টর 5। বুঝতে পারলে? একদম লাস্ট স্টেশন হচ্ছে গিয়ে সেক্টর 5। কি কি স্টেশন পড়বে? আমার যতদূর মনে পড়ে, হাওড়া, তারপরে হচ্ছে গিয়ে মহাকরণ, তারপরে হচ্ছে গিয়ে এসপ্ল্যানেড, তারপরে শিয়ালদা, তারপরে হচ্ছে গিয়ে তোমার ফুলবাগান, তারপরে করুণাময়ী, বেঙ্গল কেমিক্যাল, তারপরে হচ্ছে গিয়ে কি বলে আরো সল্টলেক স্টেডিয়াম টেডিয়াম, এরকম করে হয়ে লাস্টের স্টেশন হচ্ছে গিয়ে তোমার একদম সেক্টর 5। তো এইটা তুমি একটা দেখে নিলে। আর যদি শিয়ালদা থেকে যাও, তাহলে শিয়ালদা থেকে হচ্ছে গিয়ে ট্রেন থেকে নামলে বা বাসে আসলে, যেভাবেই আসলে শিয়ালদা স্টেশনে এসে তুমি আবার ওই শিয়ালদা স্টেশনে মেট্রোতে গেলে, মেট্রোতে গিয়ে হচ্ছে গিয়ে সেক্টর 5 কেটে নিলে এবং সেক্টর 5 দিকে চলে গেলে একদম লাস্ট স্টেশন হচ্ছে সেক্টর 5। তো এইটা হচ্ছে যাতায়াত, বা শিয়ালদা থেকেও কিন্তু সেক্টর 5 যাওয়ার ব্যাস। এবার এটা গেলেও আমি হচ্ছে গিয়ে বাস বা ট্রেন বা হচ্ছে গিয়ে তোমার মেট্রো এগুলোর কথা বললাম। এর বাইরেও চাইলে তোমরা র্যাপিডো বা উবের বা হচ্ছে যাত্রী সাথী থেকে ট্যাক্সি, বা এমনি বাইরে অনেক ট্যাক্সি পাওয়া যায়। এগুলোর ক্ষেত্রে একটু কস্টলি হতে পারে। হাওড়া থেকে যেতে গেলে হয়তো তোমার 100-150 টাকা লাগতে পারে, শিয়ালদা থেকে যেতে গেলে প্রায় 70-80 টাকা এরকম একটা অ্যাপ্রক্স ভাড়া লাগতে পারে। মানে যদি র্যাপিডো ট্যাপিডোতে যাও, ট্যাক্সি ফ্যাক্টরি হলে তো ওগুলো 250-300 টাকা তোমার থেকে নিয়ে নেবে। তো এইটা একটা ব্যাপার আমি বলে দিলাম। এটা হচ্ছে ট্রান্সপোর্টের ক্ষেত্রে। ট্রান্সপোর্টের ক্ষেত্রে কারো কোনো ডাউট আছে? যাতায়াতের কারো কোনো ডাউট আছে? ওকে, এবার দুটো দুটো শিফটে এক্সাম হচ্ছে। দুটো শিফটে যখন এক্সাম হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে একটা জিনিস, যাদের ফার্স্ট শিফটে এক্সাম মানে 12টা থেকে এক্সাম, তাদের 10:30 কি দিয়েছে, 10:30 দিয়েছে তাদের রিপোর্টিং টাইম। এই রিপোর্টিং টাইমটা চলবে হচ্ছে 11:30 অব্দি। তাহলে 11:30 AM অব্দি চলবে। তার মানে কি, তোমাকে চেষ্টা করতে হবে, আমি বলবো 10:30টার মধ্যে সবাই পৌঁছে যাও। কিন্তু এটা সবাই চেষ্টা করবে যে হচ্ছে গিয়ে সবাই 11টার মধ্যে, ম্যাক্সিমাম 11টার মধ্যে, সকাল 11টার মধ্যে পৌঁছে যাবে, যাদের ফার্স্ট শিফটে এক্সাম। সেকেন্ড শিফটে যাদের এক্সাম, তাদের কটার সময় রিপোর্টিং টাইম দিয়েছে, মানে 2:30 এরকম একটা, 4টে থেকে এক্সাম, রিপোর্টিং টাইম দিয়েছে। তাহলে 2:30, আমি বলবো 2:30-এর মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। আর যদি তোমার সম্ভব না হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম 3টের মধ্যে কিন্তু হচ্ছে গিয়ে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, সেক্টর 5 থেকে নামার পরে
যে কাউকে জিজ্ঞেস করবে টিসিএস গীতবিতান কোথায়, দেখবে রাস্তাটা ক্রস করবে। হ্যাঁ, রাস্তাটা ক্রস করতে খুব সাবধান। রাস্তাটা দেখবে গাড়ি টাড়ি দেখে বা ওভারব্রিজ ফ্লাইওভার থাকলে ক্রস করলে, ক্রস করে একটু হেঁটে গেলেই ডান দিকে গেলেই হচ্ছে গিয়ে তোমার টিসিএস গীতবিতান। অনেক লোক যাচ্ছে, তুমি দেখতে পাবে, হাঁটছে। সবাই সিভিলের 2026 এর অ্যাসপিরেন্ট, এই বছর অন্য কোথাও দেয়নি, ওখানেই সবাইকে দেখতে পাবে। এইটা হলো গিয়ে আমাদের টাইমের ব্যাপার বলে দিলাম। আচ্ছা, সবাই বাড়ি থেকে হাতে টাইম নিয়ে বেরোবে, এবং আরো কয়েকটা জিনিস, সেটা বেসিক জায়গা, সেটা হচ্ছে গিয়ে সবাই কালকের দিনটা, মানে কালকে টুমরো, কালকের দিনটা কিন্তু হচ্ছে কেউ ফাস্ট ফুড বা কোনো জাঙ্ক ফুড এগুলো খাবে না, বা স্পাইসি কোনো খাবার খাবে না। কারণ কালকের তোমার যদি হেলথটা ঠিক থাকে না, তাহলে তোমার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে আমি বলবো, তাহলে পরের দিন তোমার মাইন্ডটা ফ্রেশ থাকবে, পরীক্ষা দিতে ভালো হবে। এই পসিবল, আমি কোনো রিলিজিয়াস কথাবার্তা বলছি না, এই পসিবল কালকের দিনটা ভেজ খাবার খাবে, এই পসিবল। ওকে, ভেজ খাবার খাবে, এটা আমার অ্যাডভাইস, তুমি মানতেও পারো নাও মানতে পারো, কিন্তু যদি পসিবল হয় খাবে, তাহলে তোমার শরীরটা ফিট থাকবে। তাহলে ফিট থাকলে, বা জুস টুস, হ্যাঁ, কোনো ফ্রুটের জুস টুস খাবে, তাহলে ভালো থাকবে আর কি। তো পরের দিন এক্সাম দিতে, আর কালকে হেলদি খাবার খাবে। আর নেক্সট মানে হচ্ছে গিয়ে কালকের দিনটা হচ্ছে গিয়ে যত আর্লি পসিবল হচ্ছে গিয়ে তুমি ঘুমিয়ে পড়বে। মোটামুটি ধরবে তুমি মোটামুটি 9 PM টু 10 PM এর মধ্যে কালকের দিনটা হচ্ছে গিয়ে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, তো ডিনার টিনার সেরে তারপর হচ্ছে গিয়ে তারপর দিন আর্লি মর্নিং এ উঠে পড়বে। মোটামুটি আর্লি মর্নিং মানে এরকম নয় ভোর 4টের সময় উঠতে হবে, ঘুমটাও দরকার। তাহলে মোটামুটি ওই সকাল 6টার মধ্যে বা 7টার মধ্যে উঠে পড়বে। উঠে ফ্রেশ হয়ে তুমি চলে যাবে, যাদের কাছে ধারে বাড়ি। আর যাদের দূরে বাড়ি তারা তো কালকেই বেরিয়ে পড়বে। তো সেটা তোমাদের মতো করে তোমরা একটু দেখে নেবে। এগুলো হচ্ছে বেসিক আমার বলা। আরেকটা জিনিস যেটা হচ্ছে কোশ্চেন পেপারে যে জিনিসটা লেখা আছে, এটা তোমাদের মোটামুটি ওখানেও লেখা থাকবে। এটা তো ওএমআর শিটে হয়েছে পেন পেপার মোডের ক্ষেত্রে, কিন্তু তোমাদের ওখানে একটা রাফ পেপার দেওয়ার একটা কথা আছে, রাফ পেপার দেবে আর একটা পেন দেবে, ঠিক আছে? তো সেখানে তুমি সলভ করতে পারবে। আরেকটা যেটা জিনিস হচ্ছে গিয়ে ওখানে অ্যালাউ করে না, সেটা হচ্ছে গিয়ে তোমার কি অ্যালাউ করে না, তোমাদের অনেকের দেখবে ওই থাকে না, অনেকে সেই কি তাবিজ টাবিজ কি সব থাকে, এগুলো ওরা অ্যালাউ করে না, কোন রকম মেটালের জিনিস। কারো যদি মেটালের কোনো বেল্ট বাগেরা থাকে, সেগুলো অ্যালাউ করবে না। তাহলে তুমি সেগুলো ক্ষেত্রে কি করতে পারবে, তোমার যে হচ্ছে গিয়ে মানে সাইজের তোমার প্যান্ট বা টি শার্ট বা যেগুলো দরকার হয়, যেগুলো তো তোমার এক্সট্রা কোনো জিনিস বেল্ট বাগেরা বা ফিতে টিতে ইউজ করতে হয় না, মেটালের কিছু ইউজ করতে হয় না, সেই ধরনের প্যান্ট জামা বা সেগুলো টি শার্ট বাগেরা, বা তুমি ইউজ করবে ট্রাউজার ফাউজার যা আছে ছেলে মেয়েদের ক্ষেত্রে আলাদা আলাদা। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ফর্মাল ড্রেসটা মেনটেন করবে, আমি বলবো একটা ফর্মাল। ওকে, এটা এটা কোনো তুমি পাবে যাচ্ছ না, এটা তুমি কোনো পার্টিতে যাচ্ছ না, তুমি কোনো এনজয় করতে যাচ্ছ না, এখানে ফর্মালটা আমি বলবো মেনটেন করবে। মেয়েদের ক্ষেত্রে যেটা ফর্মাল হয়, ছেলেদের ক্ষেত্রে যেটা ফর্মাল হয়, সেটা মেনটেন করাটা বেটার হবে। তাহলে তোমার তেমন একটা সমস্যা ওরা অ্যারাইজ করবে না, এটা একটা ব্যাপার। আরেকটা, তোমার কাছে যদি কোনো রকম তোমার কোনো ফ্যামিলি মেম্বার্স না যায়, তুমি একা যাও, কোনো রকম কস্টলি জিনিস তুমি বেয়ার করবে না। সেটা হতে পারে কোনো গোল্ডের কিছু, হতে পারে তোমার সেটা সিলভার ব্রোঞ্জ, যে কোনো জিনিস হতে পারে যেটা কস্টলি হতে পারে। স্মার্টফোনের দিক থেকে কারো কাছে আহ, দামি দামি ফোন থাকতে পারে যে কোনো কোম্পানির, তো সেগুলো অ্যাভয়েড করবে আমার মনে হয়। যদি তোমার কোনো ফ্যামিলি মেম্বার্স পসিবল হয় নিয়ে যাবে, না হলে ফ্যামিলি মেম্বার্স মানে সবসময় মাথায় রাখবে তোমার পরিবারের কেউ, এটা ম্যান্ডেটারি নয়। তোমার যদি কোনো ফ্রেন্ড সার্কেলে কেউ থাকে, তোমার কি বলে, যে কাউকে নিয়ে যেতে পারো, যে তোমার পরিচিত আছে, ঠিক আছে? আরেকটা জিনিস ওখানে তোমার হচ্ছে গিয়ে বাইরে ব্যাগ রাখা যায়, কিন্তু সেটাও তুমি টাকা দিয়ে রাখতে পারো। কিন্তু অনেকে বোঝে যে ভেতরে ব্যাগ রাখার জায়গা নেই, ভেতরেও ব্যাগ রাখার জায়গা আছে, সেখানেও সিকিউরিটি থাকে, কিন্তু সেখানে কি হয়, অতটা সেফটি সিকিউরিটি থাকে না। তো সেক্ষেত্রে বাইরেও রাখতে পারো। আবার যখন তোমার রিপোর্টিং টাইমের পরে যখন তোমাকে এন্ট্রি করতে দেবে, চেক করে ভেতরেও ব্যাগ রাখার জায়গা আছে। তো এটা নিয়ে মিসগাইড হওয়ার কোনো কিছু নেই, এটা একটা ব্যাপার বললাম। আর হচ্ছে গিয়ে কোন রকম কস্টলি কিছু বেয়ার করার দরকার নেই সেই দিনটা। আর কোন রকম মেটাল জাতীয় কিছু যাতে অ্যালাউ না করে, তো অ্যালাউ করে না আর কি, তো সেগুলো হচ্ছে কি অ্যাভয়েড করবে। আর পেন ওরা দেবে, তোমাদের এক্সট্রা করে পেন খাতা নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, ওরা সমস্ত কিছুই দেবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যেটা মাথায় রাখবে, সেগুলো তোমাদের নোটিশের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম। আচ্ছা, সবাই বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ, জলের বোতল নিয়ে যাবে, হ্যাঁ জলের বোতলটা নিয়ে যাবে। মেটাল জিনিস অ্যালাউ করতে নাও করে, এমনি মেটাল ছাড়া। হ্যাঁ, নিয়ে যেতে, সেটা বলো।